আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, যে আলোচনাটা করতে চাই, একটা ঘুরে ফিরে প্রশ্ন আসছে যে এই সরকারের আসলে বৈধতা কি? বর্তমান সংবিধান অনুযায়ী কি তিনি যেভাবে পদত্যাগ করলেন সেই পদত্যাগের চিঠি কিন্তু আমরা এখনো দেখিনি, জাতি দেখেনি। আহ রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে যে আমন্ত্রণ জানালেন, তার ফরমেশনটা কি হলো? এইভাবে হয় কিনা আমাদের সংবিধান সেটা বলে কিনা? অনেকগুলো কোশ্চেন। অনেকে মনে করেন যে এটা ভবিষ্যতে একটা আইনগত ঝামেলার মধ্যে পড়তে পারে। আপনার ব্যাখ্যাটা কি? তাহলে তো আপনার এখানে দুইটা পার্ট আসলো। একটা পার্ট হইলো প্রধানমন্ত্রী যে পদত্যাগ পত্র, সেটা নিয়ে হুম, একটা বিতর্ক আছে যে পদত্যাগ হুম, পত্র কেউ দেখে নাই। হুম, আর হুম, একটা পার্ট বললেন যে এই সরকারের বৈধতা, মানে সরকারটা কিভাবে আছে। হুম, 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 তা আমি যদি প্রথম সরকার পদত্যাগ করার বিষয়টায় যাই সর্বপ্রথমে, হুম, তার আগে হুম, আপনার কয়েকটা বিষয় আপনাকে দেখতে হবে। প্রধানমন্ত্রী যেদিন, মানে প্রধানমন্ত্রী মানে এখন শেখ হাসিনা, মানে প্রধানমন্ত্রী যদি আর নাই, তবুও তাকে অসম্মান করে কথা বললেই যে অসম্মানিত হবেন তা না। এখন এই প্রধানমন্ত্রী যখন 5 তারিখে চলে যান, পালায়ে যান, পালায়ে যাওয়ার পর কিন্তু সে প্রথম যখন ভারতে ঢুকলো, ওখানে ঢুকার পর কিন্তু জয় একটা স্টেটমেন্ট দিল 5 তারিখেই, তার ছেলে আমেরিকায় বসে, কি আমার হুম, মা বা আমার পরিবারের কেউ আর কোনো রাজনীতি করবে না। জি, এবং মা খালারা চলে আসছে, অন্য রাজনীতিকদের কি হবে সেটা আমাদের দেখার বিষয় নয়। হুম, হুম, এটা বললেন 5 তারিখ। 9 তারিখ উনি স্টেটমেন্ট দিয়ে বললেন, যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা চায় তাহলে ওনার একটা বাসনা প্রকাশ করছেন, উনি গিয়ে হাল ধরলে ধরতেও পারেন, এরকম একটা ইচ্ছা উনি প্রকাশ করছেন সজীব সাহেব। হুম, এটা গেল 9 তারিখ। তার রেডিক্যাল চেঞ্জটা দেখেন, মানে খুব দ্রুত চেঞ্জ। তারপরে বলতেছে 10 তারিখে যে আমার মা এখনো পদত্যাগ করেননি, সংবিধান হুম, অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী। হুম। এটা নিয়ে বেশ একটা বিতর্ক, মানে তর্ক বিতর্ক এখনো আছে। এখন আমি তবে এই বিষয়ে যদি তার মা, না তবে আবার যোগ করি, তবে তার মা আবার একটা বিবৃতি দিছে। সে বলছে যে আমি পদত্যাগ করেছি কিন্তু রক্তপাত এড়ানোর জন্য চলে এসেছি। পরের দিন আবার জয় আবার হুম, বলছে যে মা এ ধরনের কোনো বিবৃতি দেয়নি। হ্যাঁ, এটা যদিও তাদের মিথ্যা কথা বলার সকাল বিকাল অভ্যাস, পায়ের হুম, নখতে মাথার চুল পর্যন্ত মিথ্যা বলে, কাজে এটা কিচ্ছু আসে যায় না। তবে এই পদত্যাগের বিষয়টা নিয়ে বলতেছি, আমাদের বর্তমান যে পররাষ্ট্র অ্যাডভাইজার, উনি এই হুম, প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। উনি তখন বলেছেন যে প্রধানমন্ত্রী কাগজে কলমে পদত্যাগ করেছেন এবং হুম, হুম, রাষ্ট্রপতির কাছে আছে, এতটুকু কনফার্ম করা হয়েছে, বাকিটুকু আমি হুম, বলতে পারবো না। তার মানে পদত্যাগপত্র একটা আছে এবং হুম, রাষ্ট্রপতির হুম, কাছে। তার পরের ধাপ হুম, যদি আমি যাই, সেনাপ্রধান কিন্তু 5 তারিখ বিকেল বেলা যখন ভাষণ দেন 4টার দিকে, তখন কিন্তু তিনি বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এই দাবি করে এটা বলেছেন সেনাপ্রধান। বিকাল 4টায় জনগণের উদ্দেশ্যে দেওয়ার বক্তব্যে একথা সেনাপ্রধান প্রকাশ করেছেন। গেল সেকেন্ড দফা। এইবার আসেন থার্ড দফা। থার্ড দফাটা আপনি দেখেন যে কি বলতেছে থার্ড দফায়। থার্ড দফায় বলতেছে রাষ্ট্রপতি কি করলো। রাষ্ট্রপতি বলছেন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করলো। কি বইলা, আপনি বিষয়টা দেখেন, কি বইলা। বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হুম, জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। সংবিধানে কিন্তু কোনো বালাই নেই। আপনার এটা পরিস্থিতিটা সে বলছে, হুম, সংবিধানে কোনো বালাই নেই কিন্তু এখানে। সংবিধান অমুক অনুচ্ছেদ তমুক অনুচ্ছেদ এগুলা কিন্তু নাই। সে বলতেছে কোন প্রেক্ষাপটে এটাকে বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ আপনি বলতে পারেন গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সংসদ বাতিল হয়ে গেছে। এখন হুম, সংসদ যখন বাতিল হয়ে যায়, সংসদ হুম, বাতিল হয়ে গেলে কিন্তু প্রধানমন্ত্রী আর থাকে না, কারণ সংসদ সদস্যই তো উনি থাকতেছেন না। হুম, হুম, কাজী কাজী তার পদত্যাগপত্র এটা অ্যাবসলিউটলি ইমেটেরিয়াল। কারণ সিচুয়েশনটা তো সংবিধান মোতাবেক না। আপনার সংবিধান আপনি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন, কারণ আপনি যে সংবিধানটা বানাইছেন এটা তো সংবিধান নয়, এটা তো আপনার মন গড়া লেখা। এখানে এতক্ষণ যা আমি বললাম তার ভিতরে সংবিধানের কিন্তু কোনো গন্ধ নাই। সংবিধানের যেহেতু গন্ধ নাই, সুতরাং সংসদ ভেঙে দিছে। ভেঙে দেওয়ার মানে সংসদ ভেঙে দিলে তিনি আর প্রধানমন্ত্রী থাকেন না। সুতরাং পদত্যাগ অবান্তর। দ্বিতীয় কথা আসেন, উনি গেছে পালাইয়া।
আপনি যখন পালায়ে যাবেন, আপনি পালায়ে চলে গেছেন, আপনি পথ তো আপনি নিজেই শূন্য করে গেলেন। আপনি কি রাষ্ট্রীয় সফরে গেছেন? ওনার ছেলে যে বলে উনি পালান নাই, ওই পদত্যাগ করেন নাই, উনি কি রাষ্ট্রীয় সফরে গেছেন ভারতে? তো রাষ্ট্রীয় সফরে যদি যায় থাকেন, পদত্যাগ যদি না করে থাকেন, আপনি এসে আবার বসেন, সমস্যা কোথায় আপনার? আপনি আসেন, আইসা আপনি বসেন। আপনার গণভবনে কেউ বসে নাই, আপনার এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেউ বসে নাই। যারা বসছে তারা কিন্তু বসে যমুনাতে। আপনি এসে বসেন না, এই ঠাট্টা মস্করা ক্যারিকেচার বাদ দেন। আচ্ছা, 2 নম্বর আসেন। এই যে যে কথাটা, এই সজীব আবার কি বলতেছে? 1 নম্বর বলতেছে আমি পদত্যাগ করে নাই আমার মা, সে এখনো সংবিধান মোতাবেক। আবার সে বলতেছে 90 দিনের মধ্যে নির্বাচন। তো 90 দিনের মধ্যে নির্বাচন কার কাছে চান? আপনার মা যদি প্রধানমন্ত্রী থাইকেই থাকে এখনো, তাহলে আপনি নির্বাচন কার কাছে যাচ্ছেন? আবার সেটা ইন্ডিয়াকে বলতেছেন এনশিওর করতে। মানে আপনারা বুঝাইতেছেন যে ইন্ডিয়া জানি কি? আরে ভাই, ইন্ডিয়ার গলার কাটা আপনারা। আপনারা মা ছেলে পৃথিবীর কাছে তো, বাংলাদেশের মানুষ রেখেছে এবং পৃথিবীর কাছে ব্যবহার করা টিস্যু পেপারের মতো। আপনারা যে বক্তব্যটা দিতেছেন যে 90 দিন পরে নির্বাচন, তো 90 দিন পরে যদি আপনি নির্বাচন চানই, তাহলে আপনার মা তো নাই, প্রধানমন্ত্রী নাই। আর আপনার মতো সংবিধান মোতাবেক পদত্যাগ করলো কি করলো না, ইট ইজ ইমেটেরিয়াল। কারণ সংবিধান মোতাবেক তো আপনাকে আনা হয় নাই, বিদায় দেওয়া হয় নাই। বিদায় দিচ্ছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। জনতা, আবাল বনিতা, বৃদ্ধ, নারী পুরুষ সব এসে নামছে, নাইমে আপনাকে বিতাড়িত করছে। বরং ওয়াকারুজ্জামান সাহেব উপকার করছে যে আপনার মাকে বাঁচাইছে। সুতরাং এই যে পদত্যাগ পত্রের যে বিতর্কটা, এটা সংবিধানের সাথে কোনো সম্পর্কই নাই। কারণ সংবিধানের আলোকে হয় নাই, হয়েছে জনগণের দাবিতে এবং জনতার দাবি। যে সরকারের সাথে জনগণ তাকে সে পালায় না। শেখ হাসিনা ছিল জনবিচ্ছিন্ন। জনবিচ্ছিন্ন লোকের কাজই হলো জুলুম করার, ষড়যন্ত্র করা, বহির্বিশ্বে গিয়ে ষড়যন্ত্র। কোশ্চিনকালে তো আপনি বাংলাদেশে আর ফেরত আসতে পারবেন না। সুতরাং তার পদত্যাগ পত্রের যে বক্তব্যটা, সেটা হলো একটা অবান্তর বক্তব্য। এটা পদত্যাগ প্রয়োজন নাই, কারণ আপনাকে তাড়ায় দেওয়া হয়েছে, আপনাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনি পালায় গেছেন। সুতরাং এখানে আর পদত্যাগ পত্রের কোনো প্রয়োজনই নাই। তারপর থেকে থাকলে থাকুক। এইবার আসেন, যে এই সরকারের বৈধতা, এই সরকারের বৈধতা। সরকার, আমাদের যে সংবিধান আছে, যেটা দোহাই দিচ্ছে জয় সাহেব ওভারসিজ বসে বসে, এই সংবিধানের কোথাও তত্ত্বাবধায়ক সরকার আছে? নাই। এখানে কোন অন্তর্বর্তীকালীন সরকার আছে? নাই। তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল, সেটা হইলো ওই যে আরেকটা হায়না রূপী বিচারক ABM খায়রুল হক। মানে তোষামোদি করতে গিয়ে, খুশি করতে গিয়ে উনি সব বাদ দিয়ে দিলেন। একটু কমন সেন্স যে বিচারপতির নাই। গাধা দি গ্রেট। মানে আপনি জনদাবিতে যেটা তৈরি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, ওনার কাছে চুপি চুপি এটা রিড করছে, উনি ক্ষমতা দেখাই দিলেন। আপনি বাতিল করেন কোন আক্কেলে? যেটা জনদাবিতে তৈরি হয় সেটা তো জনদাবির পরিপ্রেক্ষিতে বাদ হবে। এত বড় আন্দোলন করলো শেখ হাসিনা, জামাত সবাই মিলে, জাতীয় পার্টি মিলে বিএনপির বিরুদ্ধে, সেখান থেকে তত্ত্বাবধায়ক আদায় করলো। আর আপনি 3 কলম লেখা শিখছেন, চিফ জাস্টিসের চেয়ারে বসে আপনি এটা সরাই দিলেন। পৃথিবীতে, মানে বাংলাদেশের ইতিহাসে যদি কাউকে ঘৃণার চোখে দেখতে হয় এবং থু মারতে সারাদিন সকাল বিকাল, সে হলো ABM খায়রুল হক। আর দ্বিতীয়টা ছিল এনায়েতুর রহিম। মানে মানুষ চড়াই উত্তরাই পারইয়া আসতো একটা জায়গায়, হাইকোর্ট একটা সুবিধা দেবে, উনি একটা কলমের খোঁচা দিয়ে দিচ্ছেন। এনায়েতুর রহিম দুইটাই কিন্তু চোরের মতো পলাইছে। এবং আমার কাছে মনে হয় বাংলার মাটিতে এদেরকে যারা পাবে তারাই পিটাই মারবে। এই জিনিস দেখেন, আজকে ওই যে যার কথা বললেন, আজকে এই এস আলম এক সোনালী ব্যাংক থেকে এই পর্যন্ত প্রাথমিক তদন্তে পাওয়া গেছে যে 50,000 কোটি টাকা সে লোপাট করে নিছে। এবং এখন ওই তার যে আরো 5টা ব্যাংক সবকটা ঝুঁকিতে, কেননা কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিছে তারা কোনো ব্যাংকে, বিশেষ কোনো ব্যাংকে বাঁচায় রাখবে না, তারা টাকা সাপ্লাই দেবে না। এবং এই এনায়েতুর রহিম তো $1 বিলিয়ন পাচার হয়েছে, তার তদন্ত থামাইছিল। গাধা দিকে দায়কে জিজ্ঞেস করা দরকার, ঘাটটা তৈরি কোথায় শিখছস যে তোর তদন্ত থামায় দেয়? কোথায় শিখছস? পৃথিবীর কোথাও আছে নাকি তদন্ত থামায়? এই সে এনায়েতুর রহিম। যাই হোক, ওই বিষয়ে যাচ্ছি না। এখন আসেন ইউনূস সাহেবের বৈধতা। দেখেন, মানুষের আন্দোলন কিন্তু 2টা কারণে হয়। একটা কারণ হলো যে সরকার একটা মানবতার পক্ষে সবার জন্য গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য একটা আইন করছে, সেটা যদি কোনো গ্রুপ মানতে না চায়, তখনও কিন্তু আন্দোলন করে তাদেরকে মানানো হয়। কারণ এটা বিধান, আইনটা ভালো, সবকিছু ভালো। কিন্তু একটা কর্নার বললাম এই মানি না, এই যে আইন মানানোর জন্য কিন্তু আন্দোলন হয়, সেটা এক ধরনের আন্দোলন। আর একটা যখন আপনি অমানবিক আইন করবেন, মানবতা বিরোধী আইন করবেন, সেটাকে ভাঙার জন্য যে আন্দোলন, সেটাও আন্দোলন। অর্থাৎ দুই দিকেই আন্দোলন হয়।
কিন্তু এবারে আমাদের যে আন্দোলন হয়েছে এটা বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু এটি কিন্তু 15 বছরের পুঞ্জীভূত ফলাফল। 15 বছরের এটার ভিতরে যদি আপনি সেই আয়না ঘর আনেন, বিচার বহির্ভূত হত্যা আনেন, বিনা বিচারে হত্যা আনেন, গুম আনেন, ধর্ষণ আনেন, সব আনেন, সবগুলো একত্রিত বৈষম্য ছিল। ইউনূসের বিচার হয়েছে, খালেদা জিয়ার বিচার হয়েছে, এস আলমের বিচার হয় নাই, এগুলো কিন্তু বৈষম্য। তাই আসছে বৈষম্য বিরোধী আন্দোলন। লিডিং পার্টের ছাত্র ছিল এবং ছাত্রদের সাথে সবাই যোগ দিছে, এবং মুহূর্তের মধ্যে এই প্রশাসন এবং আর্মি তাদের বিবেক হয়তো ঘুরে গেছে, আর তারা গুলি চালায় নাই। তখন পরিস্থিতি কি হইলো? এই শূন্যতা তৈরি হইলো। সেই শূন্যতার ভিতরে কি হইলো? রাষ্ট্রপতি বলল প্রধান বিচারপতিকে, কি বলল? তার কাছে একটা প্রস্তাব পাঠাইলো, আপনি একটা মতামত দেন। মতামতটা কি? প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি। তখন এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 জন বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে মতামত দেন। কি মতামত? যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর, দেখেন এখানেও কিন্তু বলতেছে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর, তারপর কতটা জায়গায় কনফার্ম হচ্ছে যে সে পদত্যাগ করেছে। পদত্যাগের পর মহামান্য রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন এবং সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে। সাংবিধানিক এই শূন্যতা দূরীকরণের স্বার্থে এবং দেশের নির্বাহী কার্যক্রম পরিচালনার স্বার্থে এরকম পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীকে শপথ পড়াতে পারেন রাষ্ট্রপতি, এই মর্মে অভিমত দিয়েছেন সংবিধানের 106 ধারা মোতাবেক। এই 106 ধারা মোতাবেক বললেই কি বলে যে 106 ধারা মোতাবেক যখন দিচ্ছে তাহলে সংবিধান ফলো করছে না। সংবিধানের 106 ধারা টলেই যখন কোনো সমাধান নাই ক্রাইসিসের মধ্যে, তখন তার ওপিনিয়ন দেওয়া। এটা আজকে যদি ইউনূস সাহেব একটা সংবিধান করে, এই ধারা রাখতে হবে। এই ধারা যখন যে সংবিধান করবে সেটা রাখতে হবে। তার মানে কি? এই ধারাটা হলো সর্বকালের সব সংবিধানের জন্য ম্যান্ডেটরি। কাজেই এইটা সংবিধান নয়, এটা হইলো একটা অপশন যেটা সব সংবিধানে থাকবে। কাজেই যেহেতু এই সংবিধানের মোতাবেক এই সরকার না, এই সরকার হইছে আপনার 15 বছরের যে লড়াই, এই জাতির 15 বছরের লড়াই শেষে এসে এই আগস্ট মাসের 5 তারিখে এই ভোটটা হইছে। সেই ভোট জনমত, জনভোট সবকিছু মিলে জনগণ তাকে বসাইছে। ছাত্রদের দাবি ইউনূস সাহেব বসবে এবং সেটাকে অ্যাপ্রুভাল দিছে চিফ জাস্টিস এবং আমাদের ওত দেওয়া হয়েছে রাষ্ট্রপতি। সুতরাং এই সরকার বৈধ। এটা সাংবিধানিক সরকার নয়, এটা বিশেষ পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের পর গণজাগরণের ভিত্তিতে জনগণ সবাই মিলে এই সরকার বানাইছে। এখানে এখন সংবিধান এই সরকারের নতুন বানাইতে হবে। আর যেহেতু 180 দিনের মধ্যে নির্বাচন চাই জয়, তার মানে জয়ের মা পদত্যাগ করছে, তা না হলে তো তার নির্বাচন চাওয়ার কথা না। 3, যদি তার মা পদত্যাগ করে নাই থাকেন, এখনো প্রধানমন্ত্রী থাকেন, আল্লাহর রাস্তায় চলে আসতে বলেন, নাহলে উনি কৈফিয়ত একটা বার্তা পাঠাক যে আমি রাষ্ট্রীয় সফর ইন্ডিয়াতে আছি, আমি অত তারিখে আসবো। চোরের মতো পালাই গিয়ে আসুক, আইসার দেশের দায়িত্ব নেক, তার গণভবন খালি, তার কার্যালয় খালি। আবার পরিষ্কার বলে দিচ্ছি, বাংলাদেশে যে সাংবিধানিক সংকটের কথা বলতে কোনো সাংবিধানিক সংকট নাই। ওই সংবিধানকে মানুষ আস্থা করে নিক্ষেপ করে জনগণ নতুন একটা ফোরাম তৈরি করে দায়িত্ব দিচ্ছে, সুতরাং এবং তার মাকে বের করে দেওয়া হয়েছে, মানে বাঁচার জন্য আর্মি তাকে বের করে দিচ্ছে, নাহলে মানুষের কি করতো আল্লাহ মাহবুব জানে। সুতরাং সরকারের পদত্যাগপত্র অবান্তর। আর 2 নম্বর, 4টা ধাপে বলা হয়েছে উনি পদত্যাগপত্র দিচ্ছেন। 3 নম্বর, যেহেতু 90 দিনের মধ্যে তার ছেলে নির্বাচন চায়, সুতরাং পদত্যাগপত্র কনফার্ম। তারপরে যদি বলে তার মা বৈধ, তাহলে আসতে বলেন, আইসা অফিস করতে বলেন। সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, একটা বিবৃতি দিয়েছে। সেখানে বলেছে যে 15ই আগস্ট কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সাথে এই ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। যদি কেউ সম্পৃক্ত থাকে সেটা তারা তদন্ত করছে। তিনি আরো বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে শ্রদ্ধা করতে হবে, কারো শোকে বাধা দেওয়া যাবে। আর মোবাইল চেক করা, কারোর বস্ত্র হরণ, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি গতকাল এরকম কিছু ঘটনা ঘটেছে, এই প্রেক্ষিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিবৃতি, এবং বলেছে যে এখন ছাত্রদেরকে রাস্তা থেকে সরে যেতে হবে, তাদেরকে ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আপনার কাছে কি মনে হয় এই বিবৃতি? না, যেটা সে বলছে যে কথাগুলো আপনি বললেন যে কি সার্জিস বলছে নাকি? সার্জিস আলম, হ্যাঁ সার্জিস আলম বলছে, মানে এখন পর্যন্ত তাদের কথাবার্তা খুব কনস্ট্রাকটিভ সুন্দরভাবেই বলে, সেটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু সে যে বিবৃতি দিচ্ছে সেটা আমাদের কাছে যে অগ্রহণযোগ্য তাও বলছি না,
কিন্তু তাদেরকে একটা ক্যাপাসিটি দেওয়া দরকার, মানে আন্ডার হুইচ ক্যাপাসিটি তারা এটা বলছে। আমার কাছে মনে হয় এখানে একটা ক্যাপাসিটি তাদের দেওয়া দরকার। তাদেরকে যেমন বললো গাড়ি চেক করবে না কিংবা মোবাইল চেক করবে না, বলছে যে আমাদের কোনো অথরিটি নেই, আমরা কেবলমাত্র চাপ তৈরি করতে পারি, এর বাইরে আমরা কিছু করতে পারি না, অর্থাৎ না না নিয়ন্ত্রণের জন্য বলছে। সেটা ঠিক আছে, চাপ তৈরি করলেও কোনো মানুষ যাতে বিব্রত না হয় সেটাও দেখতে হবে। আপনি আপনি যদি গাড়ির একটা ধরেন যে গাড়ির ভিতরে গোল্ড পাচার হয়ে যাচ্ছে, কথার কথা, ইফ ইউ আর ওয়েল ইনফর্মড তাহলে আপনি ধরেন, সেটা ভিন্ন কথা। বাট ইফ ইউ আর নট ইনফর্মড, আপনি যদি না জানেন তাহলে গাড়ি থামাবেন আর ব্যাগ ডালা খুলবেন, এটা তো ঠিক নয়। এটা আমরা তো ছাত্রদের আন্দোলনটাকে সমর্থন করতেছি, কিন্তু বাট সেটা তো মানুষের জন্য যাতে বিব্রতকর না হয়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এই যে মনে করেন আজকে বঙ্গবন্ধু 32 নম্বরে গিয়ে এক ভদ্রলোক বোধহয় খুব বিব্রত হয়েছেন, কাপড় চোপড় খুলে তাকে রিক্সায় চড়ে পাঠাইছে। হ্যাঁ, এগুলো আমি একটা সচেতন লোক হিসাবে আমি সমর্থন করতে প্রশ্নই ওঠে না। কিন্তু কিন্তু প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু বোঝা উচিত যে টার্ময়েল সিচুয়েশনটা, ওই বেটারও যাওয়া উচিত হয় নাই যে 32 নম্বরে যাই আমার শোক প্রকাশ করতে হবে। বেটা নিজের বাপের জন্য কান্দে না, আপনি লেখা রাখেন ও নিজের বাপের জন্য কান্দে না। বলছে যে শোক প্রকাশের অধিকার সবার থাকবে। আমি মানলাম তো শোক প্রকাশের অধিকার, আমি মানলাম তো। আপনি বারবার কিন্তু আপনি যখন শেখ হাসিনা বলতো কি যে জাতির জনক বঙ্গবন্ধু হত্যা করছে, এই কথা কখনো বলতো না। তিনি বলতেন আমার বাবাকে হত্যা করছে, আমার মাকে হত্যা করছে, এই দেশ আমার বাবা স্বাধীন, এটা আমার দেশ, ইত্যাদি ইত্যাদি। তাহলে ভাই আপনার বাবার শোক আপনার বাসায় বসে পালন করেন, রাষ্ট্রীয় লেভেলে না। রাষ্ট্রীয় লেভেলে কেন আপনি শোক পালন করবেন? আপনি তো বলেন না যে রাষ্ট্রীয় পর্যায়ে এই শোক হতে পারে না, না হইতে পারে না, সেই চ্যালেঞ্জ আমি করতেছি না, বলতে প্রধানমন্ত্রীর কথায় উনি যে বলেন ওটা তো আগা মাথা থাকে না। কারণ আপনার জীবনের স্বচ্ছতা মাইনাস হইতে তো পুরোটা কাদায় ভরে গেছে তো তার ভিতরটা, যার জন্য অ্যাবনর্মাল ইন্টেলিজেন্স কজিং ডিকেডেন্স অফ দ্য সোসাইটি, এটাকে বলে এইডস এর রোগী। এইডস তো একটা ভিন্ন রোগ, আর আমি বলছি যে এই এইডস মানে হইলো অ্যাবনর্মাল ইন্টেলিজেন্স কজিং ডিকেডেন্স অফ দ্য সোসাইটি। মানে এই ধরনের ইন্টেলিজেন্স থাকলে সমাজে সহিংসতাই তৈরি করে, যেই ইন্টেলিজেন্সটা শেখ হাসিনা পরিবারের আছে। সুতরাং এই সমস্ত জিনিস পরিত্যাগ করতে বলেন। আর সার্জিৎ যে কথাটা বলছে, আই অ্যাপ্রিসিয়েট হিম, ছাত্র চলে যাক, যার যার বাসায় চলে যাক। হ্যাঁ, এবং তারা একটা জিনিস রাখতে হবে, ইউনাইটেড, কারণ এখনো আমরা সংখ্যামুক্ত নই, এখনো আমরা বিপদগ্রস্ত হতে পারি যে কোনো সময়। সুতরাং তারা এমন ভাবে সমন্বয় হয়ে থাকবে যাতে একটা সিঙ্গেল ডাকে আবার রাস্তায় নামে, এবং তারা যদি বাংলাদেশের ন্যাশনাল গার্ডের মতো কাজ করে সেটা আরো ভালো হবে। এবং রাষ্ট্রপক্ষের উচিত, রাষ্ট্রে কিন্তু আমাদের যথেষ্ট বেকার সমস্যা আছে, এখানে বহু ছেলে পেলে আছে যারা চাকরি করার জন্য, কম পয়সায় চাকরি করার জন্য পরিবারের লোকজন আছে, দরকার হলে আপনার বিএ পাস এম এ পাস ছেলেগুলাকে আপনি ন্যাশনাল গার্ড হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে জরুরি ভিত্তিতে একেবারে অল্প কয়েকদিনের ট্রেনিং নিয়ে তারপর পর্যায়ক্রমে বড় বড় ট্রেনিং দিয়ে তাদেরকে কাজে লাগান। এই যুব সমাজ, এই তরুণ সমাজকে কাজে লাগাতে হবে। ন্যাশনাল গার্ডে কাজ করুক, সারা দেশ ভয় পাবে, বাংলাদেশকে সারা বিশ্ব ভয় পাবে। আমি তো বললাম এটা সেই জায়গাটায় যেতে হবে। এদেরকে দরকার ন্যাশনাল গার্ড। আমেরিকার সোলজারদেরকে তো যখন জাতীয় ইন্টারনাল কাজের জন্য ব্যবহার করে তখন কিন্তু তারা আমেরিকান আর্মি বলে না, তখন তাদের আরেকটা নাম হয় ন্যাশনাল গার্ড। যেমন একজন বিচারক, এই যে জেলা জজ, সে যখন সিভিল কেসগুলা করে, জমাজমির মামলা করে, তখন তাকে বলে জেলা জজ, কিন্তু যখন সে ক্রিমিনাল কেসটা করে তখন তাকে বলে সেশন জাজ। তার মানে ব্যক্তি কিন্তু একই, ব্যক্তি একই। সুতরাং আর্মি আপনি যখন আপনার রাষ্ট্রের যুদ্ধের জন্য কাজে লাগাবেন সে আর্মি, কিন্তু সেটাকে যদি আভ্যন্তরীণ বিষয়ে কাজে লাগান ন্যাশনাল গার্ড। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের ন্যাশনাল গার্ড আরো সংখ্যা বাড়ানো উচিত। এবং বাংলাদেশে বেকার সমস্যা আছে, অল্প পয়সা আপনি চাকরি দিতে পারবেন আপাতত, তারপরে অর্থনীতির উন্নতি হইলে ভালোভাবে দেখা যাবে। এগুলো আমাদের কাছে মনে হয় যারা এখন উপদেষ্টা আছেন তাদের বিবেচনা করা উচিত। আর ছাত্রদেরকে বলবো, প্রশংসা করে ভারতের প্রধান বিচারপতি বলছে যে স্বাধীনতাটা যে কত জরুরি এবং কত মূল্যবান এটা বাংলাদেশের ছাত্ররা প্রমাণ করছে। অফকোর্স এই প্রথম বাংলাদেশ স্বাধীন হলো একেবারে পৃথিবীর কারো সাহায্য ছাড়া, যে আপনি বারবার সাহায্য করে বলবেন আমি সাহায্য করছি তাই আপনি স্বাধীন হয়েছেন, অন্তত এই জিনিসটা দূর হইলো। এবং এটা কিন্তু 71 সালের যে যুদ্ধটা হয়েছিল তারপরের কন্টিনিউশনই আমি বলবো, কন্টিনিউশন বলবো এই কারণে, তখনও কিন্তু আমাদের স্বাধীনতার ডাকটা ছিল এই, আমরা স্বাধীন হব, আমরা স্বাধীন হব, বাক স্বাধীনতা নিব, আমরা কি বলে গণতান্ত্রিক চর্চা করব, আমরা বিচার মানবিক অধিকার পাবো, আমরা ভোটের অধিকার পাবো, এবং সেটা পায় নাই। ওইটার ধারাবাহিকতায় আমি মনে করি 2024 সালে নতুন বাংলাদেশ, এবং নতুন বাংলাদেশে নতুন সরকার হয়েছে, আগের সরকার পলাতক, এখানে নো কোশ্চেন অফ সংবিধান, পিছনের সংবিধানের দোহাই কেউ দিবেন না, বরং নতুন সংবিধান বানানো হোক।
পরিষ্কার। পুরাতন সংবিধানের অ্যামেন্ডমেন্টও করবেন না, তাইলেও কথা হবে ওই সংবিধানে ছিলাম আমি। একেবারে জাস্ট নিউ সংবিধান করা হোক, এবং এই সরকার বৈধ, এবং হাসিনা পদত্যাগ দিয়া চলে গেছে, এটাও জেনুইন। দুইটাই আমার কাছে একেবারে জেনুইন মনে হয়। অনেক ধন্যবাদ রাজাকি ভাই। দর্শক শুনছিলেন সমসাময়িক বিষয় কিছু আলোকপাত।